ঢুকতেই বাড়িতে উনুনের ধোঁয়ার গন্ধ। শুভদীপের প্রায় দিনই দমবন্ধ অবস্থা হয় এই বাড়ির গেট থেকে ঘরের দৌড় পর্যন্ত আসতে। গায়ের কাঁচা ধোয়া শার্টটা পর্যন্ত ধোঁয়ার গুমট গন্ধে ভরে যায় রোজ। সামনের চওড়া চাতাল পেরিয়ে কোণের দিকে একতলার ঘরটা ওদের। ভাড়া বাড়ি বলে তাই খোট্টা কুলিদের এই উৎপাত। বাড়িওয়ালা ভদ্রলোক পয়সাটা ভালোই বুঝেছেন, তাই গ্যারেজে ঘর দুটোই বেশ কজন কুলিদের ভাড়া দিয়েছেন। সন্ধ্যের পর থেকে হয় এদের এক ছত্র বাস। শুভদীপ চাতাল পেরোচ্ছিল, হঠাৎ বুকের কাছে জোর ধাক্কা। জায়গাটা অন্ধকার, বাড়ির সামনের টিমটিমে বাল্বের যতটুকু জোর তাতে অস্পষ্টভাবে সবকিছু অক্ষিগোচর হয়। বুকের কাছে হুড়মুড়িয়ে এসে পড়ল চন্দ্রাবতী। নামটা শেখেলে, কিন্তু এ বাড়ির লোকগুলোও তো ঘোড়ায় টানা গাড়ির আমলের। শুভদীপের বুকে ধাক্কা খেয়ে তড়িৎ গতিতে চন্দ্রাবতী সরে দাঁড়ালো, তারপর হনহনিয়ে হাঁটা দিল গেটের দিকে। ওর দিকে পিছন ফিরে শুভদীপ মোবাইলের স্ক্রিন লকটা খুলে দেখল। রাতের 9:15। ভদ্রবাড়ির মেয়ে এখন চলল বন্ধু বান্ধব নিয়ে চড়তে। একটা পলকা শ্বাস ফেলে শুভদীপ বর্তমান সমাজটার উপর দয়া দর্শালো। ওদের বাড়িটা একটু নিচু, ওর মতন লম্বা মানুষকে একটু ঝুঁকেই ঢুকতে হয়। প্রায় 6.5 হাইট শুভদীপের। দরজা খুলে মা সরে দাঁড়িয়েছিল, বলল, হ্যাঁ রে শুভ, বাথরুমে আমি তোর জন্য জল তুলে রেখেছি, আজও ঠিক সময় পাম্প ছাড়িনি হালদারদা। বাথরুমে মগের জলে পায়ে পা ঘষতে ঘষতে শুভদীপ বলল, ভাবছি এবার থেকে শু পরেই যাব, কারণ এই স্যান্ডেল পরলে পায়ে ধুলো হয় বেশি। ভাড়া দিতে গেলে পাম্প চালানোর ব্যাপারটা হালদারকে বলতে হয়। তবে মা তোয়ালে এগিয়ে দেয়, তোর একটা প্রমোশন হলে এ বাড়ি ছেড়ে উঠে যেতাম। এ একটা থাকার জায়গা হলো, যত সব কুলি মজুরদের নিয়ে বাস। ও কি, তোর হাতেও কি লেগেছে? আঁচড়ের দাগ যে, কুকুর টুকুর? মা শুভদীপের হাত নিজের হাতে নিয়ে তা ঘরের টিউবের তলায় পেতেছেন। শুভদীপ এখন জ্বালা অনুভব করছে। কখন লাগলো তা আন্দাজ করতে পারল। ওই চন্দ্রাবতী যখন অন্ধকারে ধাক্কা খেল, তখন ওর নখ কিংবা চুরির নকশার কাছে লেগে গিয়ে হয়তো চোটটা লেগেছে। মাকে সে কথা শুভদীপ জানালো। শুনে তার চক্ষু ছানা বড়া। বলিস কি, ওই মেয়ে তোকে ধাক্কা মেরেছে? ইচ্ছে করে মারেনি, অন্ধকারে লেগে গেছে। শুভ, আমি তোকে সাবধান করে দিচ্ছি, ও মেয়ে কিন্তু সাংঘাতিক। ও খারাপ মেয়ে, না কথার ছিঁড়ে, না আছে আচরণের ছিঁড়ি। আরে তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ। ও কি তোমার ঘরের বউ হবে নাকি? অমন কথা মুখে আনতে নেই শুভ। কখন কি সত্যি হয়ে যায়, ফলে যায়, কেউ বলতে পারে না। শুভদীপ খেতে বসে। ছোট্ট একটা ঘর, সামনে ছোট্ট একটু জায়গা, সেখানে ডাইনিং টেবিল পেতে খাওয়ার জায়গা করে নিয়েছে। আলু পোস্ত দিয়ে ডাল মেখে ভাত খাচ্ছিল। ভাতের গরজ তুলে মনে হচ্ছিল খিদের সময় অন্নই পারে পরিতৃপ্তি দিতে। এ সময় চা বিস্কুট সেই তৃপ্তি দিতে পারে না। ঠিক তেমনি একটা সুন্দর পরিবেশ মানসিক শান্তি এনে দেয়। তোর এবছর কোনো উন্নতি হবে না? চাকরি বদলালে স্যালারি যদি বাড়ে। শুভদীপের পাতে মা ডাটা চচ্চড়ি দেন, বলেন, ওদিকে চন্দননগরের বাড়িটা তো খালি পড়ে রইল। এদের মতন আমরা যদি ভাড়া দিতে পারতুম, তবে তো একটা আয় হতো। কে তদারকি করবে বলো? তুমি আমার সঙ্গে না এলে আমার অসুবিধে হতো যে। আর একটা চাকরি ছাড়া চলতো কি করে আমাদের বলো? শেষে বাড়ি জবরদখল হয়ে যেত। হাতের আঙুল থালায় ছেড়ে পাতের শেষ গরজটুকু মুখে পুরে শুভদীপ আলগোছে জল খায়। মা দীর্ঘশ্বাস ফেলেন। তোর বাবার কোম্পানি হঠাৎ করেই উঠে গেল, সেই শোকে লোকটা প্রাণ দিল আর আমাদের পথে বসিয়ে গেল। না আছে সেভিংস, না পেল
এতদিনে চাকরির টাকা। বাসন তুলতে তুলতে মা রান্নাঘরের দিকে যান। মার গলায় আক্ষেপ স্পষ্ট। ঘরটা নিচু, জানলাগুলো খোলাই যায় না মশার জন্য। 3 তলা বাড়ি, তাই 1 তলার এই ঘরটা ঠান্ডা হলেও এত নিচু বলে গুমোট। শুভদীপ বাইরে এসে দাঁড়ায়। বাইরের হাওয়াটা বেশ ভালো লাগছে। নাকে আসছে মিষ্টি বেলি ফুলের গন্ধ। কিছুটা এগিয়ে গেল। ওদের ঘরের মুখোমুখি কিছুটা জমি রয়েছে, চারধার রেলিংয়ে ঘেরা। একটা ছোট ফাঁক আছে সেখানে যাওয়ার। ওইখানে ফুটে রয়েছে বেলি ফুল। একটাই গাছ, কিন্তু পরিপুষ্ট, বেশ ছড়ানো। মোটর বাইকের ভুরভুর শব্দ পেয়ে শুভদীপ গেটের দিকে এলো। চন্দ্রাবতী নামল মোটর বাইক থেকে। বাইক আরোহীর হেলমেট দেখা যাচ্ছে রাস্তার হলুদ হয়ে ছড়িয়ে পড়া স্ট্রিট লাইটে। কিছুক্ষণ কথা বলার পর মোটর বাইক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ তুলে চলে গেল। এনফিল্ড ছিল। গেটের মুখের লাইটে শুভদীপ দেখল চন্দ্রাবতীকে। মুখটা দরকাচা, মাথার চুল রুক্ষ, শুষ্ক বাদামি রঙের, চোখে মোটা কাজল, ঠোঁটে পুরো লিপস্টিক। ওকে দেখলে যে কেউ বলবে বাজে মেয়ে, লম্পট ছেলে আর বাজে মেয়ে। শুভদীপ মনে মনে আওড়ায়, তারপর বলে, বেশ জমেছে জুটি। রাতের ঘুমটা গাঢ়ই হয়েছিল। সকালের দিকে একটা খচখচ শব্দ হতে ঘুমটা ভাঙল। মা শোয় ভিতরের ঘরে, শুভদীপ শোয় বাইরে ডাইনিং টেবিলের উল্টো দিকে একটা চৌকি পাতা আছে সেখানে। জানলাটা বাইরের দিকে, শব্দটা ওদিক থেকেই আসছে। শুভদীপ জানলা প্রথমে খুলল। মনে হলো কেউ ওই সামনের রেলিং ঘেরা জমিটায় এসেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে বেলি গাছ থেকে টপাটপ থোকা থোকা বেলি ফুল তুলছে চন্দ্রাবতী। কাল রাতে মার কাছে জেনেছে ওই বেলি ফুলের গাছটা মা নিজে হাতে লাগিয়েছিল। তবে ফুলগুলো ও ওভাবে ছিচ্ছে কেন? সোজা সে কথা জিজ্ঞেস করল শুভদীপ। এই, তুমি ওভাবে ফুল ছিঁড়ছ কেন? গাছটা আমার মা লাগিয়েছেন। চন্দ্রাবতীর হাত থামল না। প্রায় 20 কি 22টা মতন তো ফুল হবে। হাতের প্লাস্টিকের ভিতর ফুলগুলো ফেলে চলেছে নির্বিকারে। রাগ হলো খুব শুভদীপের। এগিয়ে যেতে চন্দ্রাবতী নিজেই নেমে এলো ওই রেলিং ঘেরা জমিটা থেকে। চলে যাচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা শুভদীপকে উপেক্ষা করে, কিন্তু এই উপেক্ষা নির্বাক তিরস্কারের মতন লাগায় হাতটা চন্দ্রাবতীর টেনে ধরে শুভদীপ। তারপর হাতের প্লাস্টিকে টান দেয়। একটা ফুলও নিয়ে যেতে দেব না। ভুলো না, আমরা ভাড়া দিয়ে এ বাড়িতে থাকি। সকালের আলোয় আর শীতল কুয়াশা মাখানো পরিবেশে চন্দ্রাবতীকে কাছ থেকে দেখে শুভদীপ। নরম মুখ, সরু ভুরু, চুলের রং ভুল নির্বাচন করার জন্য মুখটা দেখে ভালোর ভাব পাওয়া যাচ্ছে না, কিন্তু গত রাতের মতন অতটা বদ বলেও যেন ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। চন্দ্রাবতী প্লাস্টিকে উল্টো টান মারতে প্লাস্টিক ছিঁড়ে ফুলগুলো নিচের দালানে ছড়িয়ে পড়ল। ও বলল, তা তো বটে, বাড়ির জন্য ভাড়া দাও, ওই জমির জন্য তো নয়। গাছ লাগানো হয়েছে, ম্যা গাছ লাগিয়েছে, ন্যাকা। বলি, কার পারমিশনে গাছটা লাগানো হয়েছে শুনি? মুখ বেঁকিয়ে ওর বুড়োটে মুখের রুক্ষতা আরো বাড়িয়ে পড়ে থাকা বেলি ফুল চপ্পল পরা পায়ে মারিয়ে চন্দ্রাবতী চলে যায়। শুভদীপ দাঁড়িয়ে থাকে রাগে আর অপমানে। মনে মনে গালি দেয় জঙ্গলি, অশিক্ষিত বলে। শুভদীপ জানে চন্দ্রাবতী লেখাপড়া তেমন জানে না, বিদ্যে ফুল ফাইনাল পর্যন্ত, তাও নিশ্চিত টুকে। ওর বাবা মা কারোরই তেমন বিদ্যে নেই। বাপের ব্যবসায়ী বুদ্ধি ভালো, বড় বাজারে 3-3টে কাপড়ের দোকান, বাড়ির 3 তলার 1 তলা 2 তলা ভাড়া খাটায়, এখন গ্যারেজেও ভাড়া বসিয়েছে। একখানা মারুতি 800 ছিল, কিন্তু খরচ তাতে প্রচুর। সার্ভিসিং, ড্রাইভারের মাইনের ঝামেলা এসব মিটিয়ে ও গাড়ি বেচে
গ্যারেজে ভাড়া বসিয়েছেন। চন্দ্রাবতী এক মেয়ে, লেখাপড়া কি করছে, কিভাবে করবে এ নিয়ে বাড়ির লোক মনে হয় না কখনো মাথা ঘামিয়েছে বলে। প্রচুর টাকা, সে গাদা গাদা টাকা ব্যাগে পুরে বিউটি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে। অনলাইন থেকে তার নিত্য নতুন জিনিস নিয়ে ঢোকে ডেলিভারি বয়, আর চলে বন্ধুদের নিয়ে আজ সিনেমা তো কাল শপিং, তো কখনো 2-3 দিনের ট্রিপে বাইরে। শুভদীপ শুকনো মুখে ঘরে বসেছিল। নিজেকে কেন যেন খুব ছোট মনে হচ্ছিল। ওর নিজের বাড়ি আছে বটে, অথচ তবু দায়ে পড়ে এখানে থাকা, এই ভাড়া বাড়িতে। এক এক সময় ভাবে চন্দননগর ফিরে যায়, তারপর ডেলি প্যাসেঞ্জারই করে, কিন্তু পরে নিজেকে বোঝায় তা কি সম্ভব? অফিস ফুলবাগান, বাড়ি এ বাড়িটা কাদাপাড়া, যাতায়াতে তেমন অসুবিধে হয় না, কিন্তু চন্দননগর থেকে কি এটা সম্ভব? খরচও বাড়বে অনেক। শুভদীপের ইচ্ছে MBA করা, তারপর ভালো একটা চাকরির চেষ্টা, একটা ভালো বাড়ি। মা বলল, কি রে এমন চুপ করে বসে আছিস যে? তোমার গাছে আজ প্রায় 20টা মতন বেলফুল ফুটেছিল, সব নষ্ট করলো ওই মেয়েটা। কোন মেয়ে রে? মা সতর্ক হন। চন্দ্রাবতী। ও নিকে, কিন্তু তুই কিছু বলিসনি তো? ও মেয়ের মুখ ভালো না, কিন্তু লাগবি না শুভ, এ বলে রাখলাম। ও মেয়ে একদম ভালো নয়। শুভদীপ উত্তর দেয় না। রান্নাঘরে গ্যাস জ্বালার শব্দ হয়। লাইটার 2বার ঠুকলো মা। ওপাশ থেকে বলছে, জলে বাস করতে হলে কুমিরের সঙ্গে বিবাদ করে কি লাভ বল? শুভদীপ ছোট্ট শ্বাস ফেলে। স্নান সেরে অফিসে রওনা হয় রোজের মতন। যদিও মনটা টোকে ছিল, ছোট্ট ফার্ম, অনেক বয়স কোম্পানির, কিন্তু বিস্তার কম। অফিস টেবিলে বসা সুকুমার বাবু মোবাইলে কিছু দেখছিলেন। শুভদীপকে দেখে বললেন, বাজার দরের কি হাল দেখছো? বড় লোকদের চিন্তা নেই, চিন্তা আমাদের মতন পাবলিকের। সোনার দাম তো আকাশ ছোঁবে এখন। আপনি তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, আপনার ভালো সেভিংস, কি চিন্তা? না, ঠিক তা নয়, শেয়ার বুঝে চলতে হয়। কে বলল ওখানে ইনভেস্টমেন্টের রিস্ক নেই? আরে লাইফ মানেই রিস্ক। লাইফ মানে আপাতত আবর্জনায় মনে হচ্ছিল শুভদীপের। যত জঞ্জাল আসছে ওর ভাগ্যে। কিছু একটা বাড়িতে ঢুকলো, কাজে মন দিতে গিয়েও বারবার মনে পড়ে যাচ্ছিল চন্দ্রাবতীকে। সকালে ওর সঙ্গে কেন যে কথা বলতে গেল, মা ঠিকই বলে এরা সাংঘাতিক হয়, পুরো মেজাজটা ঘেটে রেখে দিয়েছে। বাড়ি ফিরে আবার সেই বিদঘুটে ধোয়া সঙ্গে চলছে ভোজপুরি গান। ওদিকে পার হয়ে রোজকার মতন ঘরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসলে মা আজ থালায় দিল মোচা ঘন্ট। মায়ের মুখটা আজ প্রসন্ন। বলল, দেখ তো শুভ কেমন হয়েছে। মুখে দিতেই ছোলা পড়ল। বলল, ছোলা কেন দিতে গেলেন? জানো না আমি ছোলা খাই না, নিজেকে কেমন টিয়া পাখি মনে হয়। আর বলিস না, বাজার গেছি, দেখি কি টাটকা মোচা উঠেছে, সঙ্গে নিলাম। ঘরে ঢুকবো, তখন দেখি চন্দ্রাবতী হাতে একটা ঠোঙায় সেদ্ধ ছোলা আর নারকেল। বলে কিনা, আপনাকে বাজারে মোচা কিনতে দেখছিলাম। আমি মোচা খেতে খুব ভালোবাসি, কিন্তু মার আর সময় হয় না। নারকোল আর ছোলা দিয়ে বেশ রসিয়ে করুন, দেখি আমি দুপুরে এসে নিয়ে যাব। যাক বাবা, তুমি বললে না আমি ছোলা দেব না। হাতে করে এনেছে, তখন না করি কি করে বল দেখি। শুভদীপের মাথা গরম হয়। খিদের তীব্রতাটাও যেন কোথাও মিলিয়ে যায়। মা কি পাগল হলো? এই মুখে আবার ওই মেয়ের প্রতি প্রসন্নতা। বড় রহস্যময় মানুষের মন, তল পায় কার সাধ্য।
কিন্তু নিজের জীবনকে তো আর অতলে তলিয়ে দিতে পারে না। রোজকার এই নিয়ম করার জীবনে চলতে গেলে শুভদীপ আর উন্নতি করে উঠতে পারবে না। টাকা না ঢাললে টাকা পাওয়া যায় কি? তাই অফিস থেকে ছুটি নিয়ে কদিন চন্দননগরে যাতায়াত করতে বাড়িটা বিক্রি করে দিল। বিরাট বড় বাড়ি নয়, তাই চলনসই দাম পেয়েছে। সেই থেকে এমবিএতে ভর্তি হওয়া, অফিসের সঙ্গে পড়া, ছুটির দিন রাত জেগে চলে পড়াশোনা। রাতে ঘুমিয়ে পড়লে সকালে উঠতে হয় পড়ার জন্য। রোজ সকালে দেখে চন্দ্রাবতী ওই বেলগাছটার আশেপাশে ওর পোষা কুকুরটাকে পায়খানা করাচ্ছে। আগের থেকেই ঠিক করেছে ওকে কিছু বলবে না, তাই বলেও না। কিন্তু রবিবার দিন দুপুরের খাওয়া সেরে বই খুলতে হতবাক। বইয়ের ওপর বিশ্রী হাতের লেখায় লেখা চন্দ্রাবতী। ডায়েরিতেও, নোটসে, সব জায়গায়। রাগে মাথা ঝাঁঝা করে ওঠে। এ কি করে সম্ভব? আর ও কখন এলো এ বাড়িতে? এ কথা মাকে জিজ্ঞেস করবে কি দরজায় টোকা। মা তখনও রান্নাঘরে। ওর চৌকি ছেড়ে উঠে শুভদীপ দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে চন্দ্রাবতী। কোলে খয়েরি বিউগল। ওকে একরকম ঠেলে চন্দ্রাবতী ঘরে ঢুকল। বিউগলটাকে নামিয়ে শুভদীপের বিছানায় রাখল। তারপর চলে গেল রান্নাঘরে। খুব জোরে জোরে হাসছে আর কথা বলছে। মায়েরও তাল আছে ওর তালে। শুভদীপ ক্ষেপে উঠে বলে, এসব কি? এই কুকুর নামাও, নামাও বলছি। রান্নাঘর থেকে বেরিয়ে দুহাত কোমরে দিয়ে দাঁড়ায় চন্দ্রাবতী। চোখ ঘুরিয়ে বলে, লুসি, লুসি হ্যাঁ উসকা নাম। কুকুর? হোয়াট? শুভদীপ থতমত খায়। শুভদীপের টেবিলের কাছে এলে শুভদীপ বলে, আমার বইপত্রে নিজের নাম লিখেছ কেন? এগুলো কত ইম্পর্টেন্ট জানো? জানি বুড়ো খোকা, বলে হাসিতে ঢলে পড়ে চন্দ্রাবতী। ভুরুটা কুচকে শুভদীপ বলে, কি বললে তুমি? বুড়ো খোকা? যে বুড়ো বয়সে পড়াশোনা করে তাকে আর কি বলবো শুনি। লুসির চেন হাতে তুলে চন্দ্রাবতী বেরিয়ে যায়। মা হেসে হেসে বললেন, ও আসে কথা বলে, আমারও সময় কেটে যায় বুঝলি। শুভদীপ অবাক না হয়ে পারে না। সময় কাটানোর জন্য অপছন্দকে পছন্দ করা এমনও হয়। সেই দিন রাতেই আবারও দরজায় খুটখুট শব্দ। মায়ের ঘুম না ভেঙে যায় এই ভেবে তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে শুভদীপ আস্তে প্রশ্ন করে, কে? ওপাশেও সাবধানী উত্তর, চন্দ্রাবতী। একটু সংকোচ হলেও কি ভেবে দরজা খুলে দেয় শুভদীপ। ওকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে চন্দ্রাবতী। মাথায় কালো ওড়নায় ঢাকা, পরনে কালো কোটের মতন কিছু। ফিসফিস করে বলে, তোমার সাহায্য লাগবে, করতেই হবে। কিসের সাহায্য? বিরক্ত হয় শুভদীপ। বাবা বিয়ে ঠিক করেছে। ছেলেটা একেবারে ফালতু। আমি যদি প্রমাণ করি আমারও আছে, তবে এই কেস কেটে যাবে। তো? শুভদীপ হতবাক। এই, তুমি কাল আমার সঙ্গে ক্লাব 24-এ চলো। তোমাকে দেখে জয়দীপকে বলবো, তু মেরা ভাইয়া এ মেরে সাইয়া। ইম্পসিবল, আমি যাবই না। না গেলে কিন্তু এখনই চিৎকার করে লোক ডেকে বলবো তুমি আমায় ডেকে নিয়ে। শাট আপ। যাবে কিনা? শুভদীপ মুশকিলে পড়ে আর উপস্থিত বিপদ এড়াতে বলে, হ্যাঁ যাব যাব। এবং কথা রাখতে যেতেও হয়, কারণ সকাল থেকে চন্দ্রাবতী বার চারেক ওর ঘরে চক্কর দিয়ে গেছে। ঘুরে ফিরে তাকিয়েছে, অহেতুক বসে থেকেছে ওর মুখের দিকে তাকিয়ে। মাও খেয়াল করেছে, একটা সময় জিজ্ঞেস করেছে, কিছু বলবি তুই? চন্দ্রাবতী দুপাশে মাথা নেড়ে চলে গেছে। ক্লাব 24 একটা বড় রেস্তোরাঁ, যেখানে পোশাক পরা দারোয়ান দরজা খুলে দেয়। মৃদুমন্দ গতিতে সঙ্গীত বাজে। ওয়েটার ইংরেজিতে খুব সৌম্যতায় জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ লাইক টু অর্ডার স্যার? মেনু কার্ডে চোখ পড়তে কপালে ঘাম জমে শুভদীপের। বলে কি, কফির দামে তো 7 দিনের বাজারের পয়সা উঠে যাবে। চন্দ্রাবতী ওর হাত থেকে খপ করে মেনু কার্ডটা নিয়ে বলে, 2 কফি উইথ এক্সট্রা চিজ।
ওয়েটার ভ্যাবাচাকা খেয়ে যায়। শুভদীপ হেসে ওয়েটারের দিকে চেয়ে বলে, গ্রেট লিল বিট চিজ ওভার দ্য কফি প্লিজ। শি লাভ টু টেক চিজ ইন এভরি ডিশ। ওয়েটার চলে গেলে শুভদীপ বলে, তুমি কফি অর্ডার করছিলে না পিৎজা? ঠোঁট বেঁকা চন্দ্রাবতী, মুখ ঢেকে রাখে মেনু কার্ডে। শুভদীপ এদিক ওদিক তাকিয়ে দেখে, বোর হয়। একটা সময় বলি তোমার সেই ভদ্রলোক কখন আসবে? কে ভদ্রলোক? মুখ থেকে মেনু কার্ড সরিয়ে জিজ্ঞেস করে চন্দ্রাবতী। যার জন্য কাল রাতে আমায় ব্ল্যাকমেল করতে গিয়েছিলে। দেখো মিস্টার, আমি তোমাকে এখানে কিডন্যাপ করে আনিনি। এসেছো নিজের পায়ে হেঁটে। আমার উপর ইন্টারেস্ট আছে বলেই এসেছো। আমি কম বয়সী, বাপের পয়সা আছে, সবাই আমায় তোয়াজ করে চলে। আমার সঙ্গে কফি খাওয়া তোমার ভাগ্য, বুঝলে? মাথাটা ঝাঝা করে ওঠে আবার। কি বলে মেয়েটা? সেই জংলি গাছের মতন, যার পাশ দিয়ে গেলে গায়ে পাতায় খসা লাগলে বুনো গন্ধ ছাড়ে। আঙুল দেখিয়ে শুভদীপ কিছু একটা বলতে যাচ্ছিল, তখন ওদের টেবিলের সামনে এসে লম্বা চওড়া চেহারার একটি ছেলে দাঁড়ালো। টকটকে ফর্সা গায়ের রং, যেন বিদেশি নাশপাতি নেটের প্যাকেটে মোড়া। মুখটা যদিও পোকায় খাওয়া পেয়ারার মতন। হলুদ রঙের টাইট গেঞ্জি পড়েছে, তাতে স্থূল ভুঁড়িটা ঝুলে রয়েছে। প্রচুর মদ খায়, তাই চোখের তলাও ফোলা। ঠোঁট রাঙা পান খয়েরের রঙে। কথা যখন প্রথম বলল, তখন মুখ দিয়ে ভকভক করে জর্দার গন্ধ ছাড়ছিল। হ্যাঁ বলো, কি বলবার ছিল? সে জানতে চায়। চন্দ্রাবতী বলল, ও শুভদীপ, আমার বয়ফ্রেন্ড। তোমার কোনো চান্স নেই, বাড়িতে বলে দিও। একেবারে অকপট সোজাসুজি বক্তব্য। ছেলেটি ফোলা চোখে তাকালো শুভদীপের দিকে। শুভদীপ ইতস্তত ভাবে হাসে। নিজের চেয়ার থেকে সামান্য উঠে ভদ্রতার খাতিরে বলতে যায়, বসবেন। কিন্তু তার আগে সেই ব্যক্তি পিছন ফিরে এবং দুহাত দুপাশে খানিক তফাতে রেখে একটা মস্তানি ভঙ্গিতে হাঁটা দেয়। চন্দ্রাবতী এক চোখ টিপে হাসছে। কেমন দিলাম? ওইটার কফি নিয়ে এলে শুভদীপ নিজের কফির দামটা রেখে উঠে পড়ে বলল, বাপের যখন প্রচুর আছে, তখন আশা করি নিজের বিল নিজেই মিটিয়ে নেবে। এ কি, তুমি তো খেলেও না। শুভদীপ হাঁটা দিলে চন্দ্রাবতী ওর পিছু নেয়। গেট পর্যন্ত এসে মুখ কাচমাচু করে বলে, ভাবলাম একসঙ্গে কফি খাবো, চলে যাচ্ছ যে? তোমার সঙ্গে কফি খেয়ে সৌভাগ্য অর্জন করতে চাই না। কথাটা বুঝতে পারল না চন্দ্রাবতী, তাকিয়ে থাকলো নির্বাক ভাবে। দারোয়ান গেটটা খুলে দিল। শুভদীপ বাইরে বেরিয়ে একবার তাকালো কাচের দরজার ভিতরের চন্দ্রাবতীর দিকে। মেয়েটা অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে। খারাপ লাগলো শুভদীপের। কার সঙ্গে কখন কিভাবে কথা বলতে হয় তা চন্দ্রাবতীর জানা নেই। ও যে একটু আগে শুভদীপকে অপমানজনক কথা বলল, তাও বুঝে বলেনি। একটা শ্বাস ফেলে শুভদীপ রওনা হয়। তারপর বেশ কিছুদিন কাটে পড়ার চাপে। মাঝে একটা আইটি কোম্পানিতে ইন্টার্নশিপে ঢোকে, নিজের চাকরিটা ছেড়ে দেয়। চন্দ্রাবতীর সঙ্গে মাস 3 কি 4 সেভাবে দেখা সাক্ষাৎ নেই। যে কোম্পানিতে ইন্টার্নশিপ করছিল তাদের ওর কাজ পছন্দ। তারা বলেছে এখানে কাজ করতে করতে যেন MBA এর বাকিটা শুভদীপ কমপ্লিট করে। মাইনে আগের চাইতে ভালো পাচ্ছে। শুভদীপ ভালো একটা বাড়ি খুঁজতেও শুরু করেছে। এর মধ্যে আবার হুট করে মুখোমুখি হওয়া চন্দ্রাবতীর। অফিস থেকে ক্লান্ত শরীরে সবে ঢুকেছে, তখন সে মূর্তিমান সামনে দাঁড়িয়ে। একটু কথা ছিল। বলো, শুভদীপ বলে। আমায় ওই ফালতু ছেলেটাকে বিয়ে করতে হবে, এমনটা বাড়ির থেকে চাপ দিচ্ছে। শুভদীপ বলে, আচ্ছা, তোমার বন্ধু মহল তো বিরাট। একটা ছেলে মাঝে মধ্যে তোমায় বাড়ির সামনে ড্রপ করে যায়, তাদের সবাইকে ছেড়ে তুমি আমায় এই সমস্যা ডিসকাস করছো কেন বলো তো? চন্দ্রাবতী মুখ নামিয়ে নেয়। ওকে পাশ কাটিয়ে চলে যায় শুভদীপ। কিছু একটা ফিসফিস শোনে, ফিরে তাকায়।
চন্দ্রাবতী ওর দিকে চেয়ে, কিছু বলবে? সবাইকে সব বলা যায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে শুভদীপ হাঁটা দেয় ওর ঘরের দিকে। রাতে খাবার সময় মা বলে, বিনু মাসি তোর জন্য একটা ভালো সম্বন্ধ এনেছে। বিনু মাসির ননদের জায়ের মেয়ে, ঐন্দ্রিলা, ব্যাংকে চাকরি পেয়েছে। এখন অবশ্য ট্রেনিং সেশনে আছে। খুব মিষ্টি দেখতে। তোর ফোন দেখিস তো, মনে হয় তোর ফোনে ছবি পাঠিয়েছে। এ মুহূর্তে বিয়ের ইচ্ছে নেই শুভদীপের, তবু সম্বন্ধ এসেছে শুনে মন প্রসন্ন হলো। ভাবল তবে ওর দর বাড়ছে নিশ্চয়ই। শোয়ার সময় ছবি দেখল মেয়েটার, বেশ সুন্দর দেখতে। একেও না বলে দিলেও ওর সম্বন্ধের অভাব হবে না। ছবি দেখে নিজেকে ওর সঙ্গে জীবনের বিভিন্ন মুহূর্তে ভাবতে থাকে। ভাবনাগুলো আসছিল স্বয়ংক্রিয়ভাবে, যেখানে নিজের কোনো রকম নিয়ন্ত্রণই ছিল না। অথচ যখন ঘুমলো তখন স্বপ্নে এলো চন্দ্রাবতী কোণে সাজে দাঁড়িয়ে, দু চোখে জল। কি যে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। বুকে একটা কুনকুন ব্যথা নিয়ে শুরু হলো সকালটা। অফিসে পৌঁছে জানলো ওর চাকরি পাকাপাকি হয়ে গেছে। ফাইনাল সেমিস্টার এখনো বাকি। এর মাঝে এরকম খবর সত্যি আশা করেনি। আগের চাকরির অভিজ্ঞতা এখানে সাহায্য করলো অনেকটা। অফিস কলিগ সুব্রতবাবু বললেন, একটা ভালো বাড়ি খুঁজছিলে তো? সাগ্রহে শুভদীপ তাকায়। ভদ্রলোক বললেন, আমার শালার একটা 1 বেডরুম ফ্ল্যাট আছে ওই কাকুর গাছের দিকে। রেন্ট আমি বলে কয়ে কম করিয়ে দেবো, বলো তো কথা বলে দেখতে পারি। হ্যাঁ অবশ্যই বলুন, আমার একটা ভদ্র পরিবেশে বাড়ির বড় দরকার। 7,000 টাকা ভাড়া শুভদীপ 5,000-এ পায়। ফ্ল্যাটের মালিক একটা ভদ্র ছিমছাম পরিবার খুঁজছিল। দুপক্ষের চাহিদা পূরণ হয় এই চুক্তি। শুভদীপের মা বললেন, তবে হালদার গিন্নিকে সংবাদটা দিয়ে আসি, বুঝলি শুভ? হাতে এক বাক্স সন্দেশ নিয়ে উনি 3 তলায় যান। হালদার গিন্নি সিরিয়ালের পরম পূজারী। খাটে বসে একনিষ্ঠ চিত্তে উনি কোনো একটা দৃশ্য দেখছিলেন। শুভদীপের মাকে দেখে খুশি হলেন, বললেন, আরে কি সৌভাগ্য দিদি যে, আসুন একসঙ্গে বসে টিভি দেখি। এই কাজল, 2 কাপ লিকার চা কর দেখি। কি দিদি, লিকার চলে তো? আমার আবার দুধ চা খেলেই অম্বল। সব চলে ভাই, গরিবের আর অম্বল। আসল খবর দিতে এলুম যে ছেলের আমার ভালো চাকরি হয়েছে। ও মা, এ তো ভালো খবর গো। হ্যাঁ, সামনের হপ্তা আমরা বাড়ি খালি করে দেব। ওর অফিস কাছে হবে, এমন জায়গায় বাড়ি পেলাম কি না। চাকরি পেয়েছে ভালো কথা, কিন্তু এ কি খবর দিলেন দিদি? উঠে যাবেন? একটা তো ভদ্র ফ্যামিলি ছিল, তাও যদি চলে যায় তবে আমরা কি করি বলুন তো? শুভদীপ ঘরেই ছিল। ল্যাপটপ পেয়েছে অফিস থেকে। কিছু মেল চেক করা আর তার রিপ্লাই, এসব কাজই করছিল। হঠাৎ সামনে চোখ পড়তে দেখে সামনে দাঁড়িয়ে চন্দ্রাবতী। হঠাৎ নিজেকে নার্ভাস লাগে। থতমত চোখে চেয়ে থাকে ওর দিকে। চন্দ্রাবতী বলে, আমার ভয়ে এখান থেকে চলে যাচ্ছ বুঝি? আমতা আমতা করে শুভদীপ বলে, আরে না না, তা কেন? আমি জীবনে ভদ্র বা ভালো মানুষ দেখিনি শুভদীপ। যাদের দেখেছি সব স্বার্থ আর সুযোগ নিয়ে মেশে। তুমি একদম আলাদা ছিলে। তোমার সঙ্গে ওই কয়েকবার মেলামেশার পর খালি তোমার কথাই মনে হয়। শুতে বসতে উঠতে জাগতে খালি তোমায় নিয়ে ভাবি। কেন বলবে? শুভদীপ কোনো উত্তর দিতে পারে না। তোমার মা ওই মেয়েটার ছবি আমায় দেখিয়েছে, যাকে তুমি বিয়ে করবে।
একটা দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রাবতী। আমিও তো দেখতে ভালো না। তোমরা হয়তো ভাবো বাজে মেয়ে, কিন্তু বিশ্বাস করো অত বাজে কিন্তু আমি নই। আমি লেখাপড়া করতাম না কারণ ভালো লাগতো না। নেল পালিশ লিপস্টিকে ঝোঁক ছিল বেশি, বাড়িতে মানাও করেনি তার জন্য। আর ছেলে বন্ধুদের সঙ্গে অনেক ঘুরেছি। তোমায় মিথ্যে বলবো না, মদ আর সিগারেটও খেয়েছি। আমি প্রথম চুমু খেয়েছি ক্লাস 9-এ। তারপর আরো অনেককে এসেছে জীবনে, তবু নিজেকে বাজে মনে হয়নি। কিন্তু আজ তোমার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি অনেক কিছু পাওয়ার অধিকার রাখি না। কেন বলতে পারবে? শুভদীপ ওর দিকে চেয়েছিল, বলল, আমাদের দুইজনের কোনো মিল নেই চন্দ্রাবতী। আমরা বড্ড আলাদা। আমি তোমাকে বাজে ভাবি না, তুমি জীবনে সবকিছু পাওয়ার অধিকার রাখো, বিশ্বাস করো। 2 কদম এগিয়ে চন্দ্রাবতী বলে, তোমায় পাওয়ার? শুভদীপ উত্তর দিতে পারে না। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চন্দ্রাবতী নিশ্চুপে বিদায় নেয়। মাও ঘরে ঢোকেন সে সময়, বলেন, ও কি জন্য এসেছিল রে? এমনি দেখা করতে। আমি এবারই ছাড়তে পারলে বাঁচি, ওই রাক্ষসী মেয়ে আমার এক আতঙ্ক। শুভদীপ অবাক হয়, কিন্তু তুমি যে ওর জন্য মোচা রাঁধতে। ওর অবাধ আসা যাওয়াও ছিল এ ঘরেতে। তবে দেখো বাবু, তখন ব্যাপার আলাদা ছিল। আমাদের থাকতে হতো এখানে, এই জন্য এই পরিস্থিতি আলাদা ছিল। পরিস্থিতির সঙ্গে ব্যবহার বদলে যায় মা। শুভ, আমি বাইরের একটা নোংরা মেয়ের জন্য তোর সঙ্গে তর্ক করতে চাই না। কিসব পোশাক পরবে, টাইট টাইট জামা প্যান্ট কামিজ, ছি। শুভদীপের বড়ই অস্বস্তি হয়, কোনো কিছু জোর করে মেনে নেওয়ার অস্বস্তি। 2 দিনের মাথায় একটা মেটাডোর এসে সব জিনিস প্যাক করে গাড়িতে তোলে। মোবাইলে ক্যাব বুক করে যখন শুভদীপ বাইরে আসে, তখন নজরে আসে সেই বেল গাছ, শুকিয়ে গেছে। পাতাগুলো বাদামি, যেন আগুনের হলকায় পুড়িয়ে দিয়েছে। গাড়ি আর 12 মিনিটে আসছে। ব্যাগপত্র যা ছিল তা নিয়ে শুভদীপ ঘরে তোলা দেয়। মাকে গেটের কাছে জিনিসপত্র সমেত দাঁড় করালে একজন ভাড়াটে কুলি এগিয়ে এসে প্রণাম করে শুভদীপের মাকে। মাইজি চললেন? শুভদীপ বলে, ভাই, গাড়ি এলে তুমি মালগুলো একটু ডিকিতে তুলে দিও, আমি হালদারদাকে চাবিটা দিয়ে আসি। যাও বাবু যাও, সে বলে। পুরানো বাড়ির চওড়া সিঁড়ি চড়ার সময় এক অদ্ভুত উত্তেজনা ছেকে ধরছিল শুভদীপকে। ঘরের দরজা ওদের সব সময় খোলা থাকে। শুভদীপ দরজার পাল্লায় টোকা মারলে ভিতর থেকে হালদারবাবু বেরিয়ে এসে বলেন, আরে আরে শুভদীপ যে, এসো এসো, চাবিটা দিতে এলাম। ভদ্রলোক হাসি মুখে হাত বাড়ালেন। জানি মুখে বলাই সার, তবু বলবো, পারলে মাঝে মধ্যে মাকে নিয়ে এসো। চেষ্টা করব দাদা, আপনারা পারলে যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। কিছুক্ষণ চুপ করে থেকে শুভদীপ বলে, একটা রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চন্দ্রাবতীকে ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেবেন না প্লিজ। কেন, ও কি তোমায় কিছু বলেছে? হ্যাঁ। ও, তা কি আর করবো বলো না, পড়াশোনা বেশি দূর নেই, দেখতে শুনতেও আহামরি নয়। এখন পণ দিয়ে ইঞ্জিনিয়ার বা একটা ছোট মোটো ডাক্তার জোগাড় করতে পারি কিনা, কিন্তু সে কি মানাতে পারবে? সুখের হবে কি জীবন? একটু নয় সময় দিন ওকে। 27 হবে এইবার, কত সময় দেব? তুমি এত যখন চিন্তা করছো, তখন তোমাকেই বলি, কেউ আছে তোমার চোখে? তুমি নিজে কি বিয়ে করবে ওকে?
বলো, যদি হ্যাঁ বলো তবে আজকে এই মুহূর্তে রাজি হয়ে যাব। নিচতলা থেকে বিহারি কুলি হাঁক দেয়, দাদা গাড়ি তো আ গায়া। ভদ্রলোকের চোখে আর চোখ রাখতে পারে না শুভদীপ। বলে, মা একা আছে, আমি নিচে যাই। হালদারবাবু বলেন, যাও। একতলায় নেমে উপর দিকে একবার তাকিয়ে দেখে শুভদীপ। চন্দ্রাবতী ওদের 5 ফুটের লম্বা জানালার লোহার শিক ধরে দাঁড়িয়ে। ওদের সব সময়ের কাজের মেয়ে চম্পা এসে শুভদীপের হাতে একটা মোটা বেলি ফুলের মালা দিয়ে বলে, এটা তোমার দাদা, দিদি বলতে বলল, এতে 20টার বেশি ফুল আছে। শুভদীপের বুকটা মুচড়ে ওঠে। গাড়িতে বসলে মা বলল, এত দেরি হলো যে, কি করছিলি শুভ? উত্তর দেয় না শুভদীপ। মা বলেন, উফ, কি যে শান্তি লাগছে যে কি বলবো। আমি প্রতি পলে নরক যন্ত্রণা ভোগ করেছি, বিশেষ করে ওই মেয়েটার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে শুভদীপ গাড়ির জানলায় তাকায়। চন্দ্রাবতীর মধ্যে কোনো বিশেষত্ব নেই, তবু ভুলতে পারবে না ওকে। তবে কি ওকে ভালোবেসে ফেলল শুভদীপ? জানে না। শুধু সকালের গায়ে দেওয়া শার্টে যে উনুনের ধোয়ার গন্ধ ছিল, সেখানে এখন বেল ফুলের গন্ধ। শুভদীপের মনে ভরা বসন্তের ডাক। এই ডাক কি উপেক্ষা করার? শেষ হলো আজকের গল্প, বেল ফুলের গন্ধ। কলমে রিমা বিশ্বাস। গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত। ফেসবুক পেজটির নাম রিমা বিশ্বাসের কলমে।